ঘটনাটা হচ্ছে ডেভিড নামের এক ব্যক্তির। হঠাৎ একদিন কাজ শেষে বাড়ি ফিরে দেখে তার মেয়ে হাত কেটে আত্মহত্যা করেছে। তবে তার মেয়ের এভাবে চলে যাওয়া কোনো সাধারণ বিষয় ছিল না। এর পেছনে যুক্ত ছিল এক স্যাটানিক কাল্ট। ডেভিড তার মেয়ের এই রহস্যময় মৃত্যুর খোঁজ করতে করতে এক কাল্টের সাথে গিয়ে যুক্ত হয়ে যায় এবং একে একে ডেভিড তার মেয়ের সাথে ঘটে যাওয়া সমস্ত কর্মকাণ্ড তার চোখে ভেসে ওঠে। তবে কি ছিল তার মেয়ের সেই আত্মহত্যার পেছনের গল্প, তা জানতে হলে আপনাদের দেখতে হবে কনজিউরিং দি কাল্ট। তাছাড়া হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি ইমন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিনে হল। এবং ঘটনা শুরু করা যাক। কাজের উদ্দেশ্যে ডেভিড বাইরে গিয়েছিল কয়েকদিনের জন্য। ফেরিতে করে বাসায় ফিরলে গেট খুলেই তার মেয়েকে কয়েকটা ডাক দিতে শুরু করে। অনেকক্ষণ যাবৎ ডাকতে থাকলে উপরের রুমটাতে গিয়ে সে চেক করে। সে তার ঘরের মধ্যে নেই। বাথরুমে গিয়ে চেক করলে দেখতে পায় বাথটাবে তার মেয়ের নিথর দেহ পড়ে আছে। তার মেয়ে মাসা তার হাত কেটে আত্মহত্যা করেছে। তার চেহারায় আঘাতের চিহ্ন। এই ঘটনা দেখে ডেভিড কান্নায় ভেঙে পড়ে। আসলে এটা তার দুঃস্বপ্ন ছিল। তবে তার মেয়ে আসলেই মারা গেছে। কিন্তু তার মেয়ের এই আত্মহত্যার দৃশ্য সে প্রত্যেক দিনই স্বপ্নে দেখতে পেত। তার মেয়ে মারা গেছে না হয় 4 মাস হয়ে যাবে। তবে সে কোনোভাবেই তার মেয়ের এই অকাল মৃত্যু মেনে নিতে পারেনি। তার মেয়ের মৃত্যুর কারণে সে প্রচণ্ড বিষণ্ণতায় ভুগতে শুরু করে। এই কারণে সে গ্রিফ রিলিফ নামক এক গ্রুপে গিয়ে যুক্ত হয়। এখানে তারাই আসে যারা কিনা অতিরিক্ত ডিপ্রেশনে ভোগে এবং একে অপরের সাথে নিজেদের দুঃখের কথা শেয়ার করে কিছুটা স্বস্তি অনুভব করে। তো ডেভিডও সেখানে গিয়ে নিজের ঘটনা অন্যদের সাথে শেয়ার করে। জানা যায় তার মেয়ের মৃত্যুর পর তার স্ত্রী 1 মাস পরেই তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তবে সে এতটাই ডিপ্রেশনে ছিল, এমনকি সে একটা উইজা বোর্ড কিনে নিয়ে এসেছিল। ডেভিড ভাবতো তার মেয়ের আত্মা তাদের বাড়িতে এখনো আছে। তবে সে কখনোই উইজা বোর্ডটা ব্যবহার করেনি। সেখানে উপস্থিত থাকা সাইকিয়াট্রিস্ট ডেভিডকে উদ্দেশ্য করে বলে এই বিষয়গুলো থেকে সে যেন মুভ অন করে ফেলে। তবে ডেভিড এই মুভ অন করাটা তার জন্য একেবারে ইম্পসিবল। তবে সেখানে অদ্ভুত বিষয়, 4 মেয়ের একটা গ্রুপ বসে আছে। ডেভিডের এই দশা দেখে তারা তার দিকে চেয়ে মুচকে হাসি দিচ্ছে। তবে ভাবার বিষয়, এত সিরিয়াস টপিকে কেই বা হাসতে পারে। তবে ডেভিড যখন তার বাড়িতে ফিরে যাচ্ছিল, সেই 4 মহিলা তাকে দাঁড় করায়। তাকে বলে তার মেয়ে মাসা তার সাথে কথা বলতে চায়। ভাবার বিষয় একটা, ডেভিড এই পর্যন্ত তার মেয়ের নাম কারো কাছেই জাহির করেনি। তবে সেই 4 মহিলা কিভাবেই বা তার মেয়ের নাম জানলো, এই বিষয়টা খেয়াল করে ডেভিড সেখানে খুবই শকড। সেই 4 জন ডেভিডকে তাদের বাড়িতে যেতে বলে। সেখানে তারা মাসার আত্মার সাথে যোগাযোগ করবে। তবে ডেভিডের তাদের ওপর ভরসা নেই, তাই তাদের সেখানে না করে দিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে পৌঁছানোর পর তার পুরনো স্মৃতির কথা মনে আসে, যেদিন তার স্ত্রী ম্যাশেল এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। ম্যাশেল ভাবতো তার কাজের চাপের কারণেই সে তার সন্তানদেরকে সময় দিতে পারত না এবং এর ফলেই হয়তোবা ডিপ্রেশনে পড়ে তার মেয়ে আত্মহত্যা করেছে। এসব কথা চিন্তাভাবনা করেই ডেভিডের মনে অনেক ফ্রাস্ট্রেশন জন্ম নিচ্ছিল। উইজা বোর্ডের মধ্যে রাখা তার পুরনো ফ্যামিলি ফটোটা দেখছে। হঠাৎ ওপর থেকে কোনো এক কিছুর শব্দ ভেসে আসে। সেই সাথে ডেভিডের কনিষ্ঠ আঙুলে ব্যথা শুরু হয়। শব্দটা আসছে মাসার রুম থেকেই। রুমটার সামনে গিয়ে সে দাঁড়িয়েছিল। পেছনে মাসার মতোই দেখতে এক অবয়ব হেঁটে যাচ্ছিল। ডেভিড এই বিষয়টা কোনোভাবেই খেয়াল করেনি। মাসার রুমে পৌঁছে সে তার জিনিসপত্র চেক করছিল। সেখানে দেখা যায় মাসার আন্ডারগার্মেন্টস রাখা আছে। তারই মাঝে সে একটা ডায়েরি খুঁজে পায়। 1 পেজের মধ্যে কান্নারত অবস্থায় একটা মেয়ের আর্টওয়ার্ক। তারই মাঝে একটা ফটো যেখানে মাসার সাথে 4টা মেয়ে। ফটোতে 4 মেয়ের ফেসগুলো একেবারে ডিস্টর্টেড। ডায়েরিটা নিয়ে সে নিচের রুমে এসে পৌঁছায়। তবে আবারও দেখা যায় মাসার মতো দেখতে এক অবয়ব তাকে ফলো করতে করতে নিচে চলে আসে। ডেভিড সেখানে ডায়েরিটা পড়ছিল। তার মেয়ের ভাষ্যমতে, আমার সাথে এমন কিছু ঘটছে যা কিনা হওয়া উচিত না। তবে আমি এমন কিছু ঘটনার সম্মুখীন হয়েছি চাইলেও আমি কারো কাছে প্রকাশ করতে পারবো না। ডেভিড যখন ডায়েরিটা পড়ছিল তখনও সেই অবয়ব তার দিকে তাকিয়েই ছিল। ডায়েরি পড়তে পড়তে ডেভিডের কখন যে চোখ লেগে গেল সে বুঝতেও পারেনি। এবার স্বপ্নে আজকের ঘটনাই সে দেখছে। তার স্বপ্নের মধ্যে সে মাসাকে দেখতে পায়।
মাসা তার রুমে যাচ্ছিল এবং পেছন দিকে লুকিয়ে ডেভিড তার মেয়েকে আলতো সুরে ডাকছে। মাসা তার দিকে পা অবধি নুয়ে উকি দিলে সেখানে তার ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখে ঘুম ভাঙলে হঠাৎ সে দেখতে পায় তার মেয়ের মতো দেখতেই সে অবয়বটা তার দিকে সেই ডায়েরি নিয়ে এগোচ্ছে। ডেভিড সেখানে তাকালেই অবয়বটা উধাও হয়ে যায়। সকালে অফিসে কাজে গেলে তার সাথে করে সেই ডায়েরিটাও নিয়ে যায়। অফিসে বসেই সে ডায়েরিটা আবারও পড়ছে। ডায়েরির মধ্যে কেসি নামের এক মেয়ের নাম্বার খুঁজে পায়। নাম্বারটা ফোনে ডায়াল করে সে জানতে পারে সে আসলে মাসার ক্লোজ ফ্রেন্ড। ডেভিড তাকে জানায় তার সাথে সে দেখা করতে চায় এবং সময় মতো তার দেওয়া ঠিকানায় গিয়ে পৌঁছায়। তার কাছ থেকে জানা যায় মাসা সবসময় ডিপ্রেশনের মধ্যে থাকতো। তার সাথে হয়তোবা এমন কিছু ঘটেছে যে কিনা সে তার ক্লোজ ফ্রেন্ডের সাথেও শেয়ার করেনি। মাসার ডায়েরিতে পাওয়া সেই ফটো তাকে দেখালে সে জানে এদেরকে কখনো সে দেখেনি। এর পরবর্তীতে সে গিয়ে পৌঁছায় সেই গ্রিফ রিলিফ কাল্টের মধ্যে। ডেভিড সেই 4 জন মহিলাকে জানায়, কোনো একদিন সকালে যেন আমি ঘুম থেকে উঠে নিজের মেয়ের চেহারাটা দেখতে পাই। আসলে অতি দুঃখে সেই কথাগুলো বলছে, কেননা তার ভেতরে অনেক গিল্টি কাজ করছিল। সে তার মেয়ের ঠিকমতো যত্ন অবধি নিতে পারেনি। তবে আজও সেই 4 জন মহিলা তার দিকে একইভাবে মুচকি হাসি দিয়ে তাকিয়ে আছে। বাড়ির উদ্দেশ্যে ডেভিড রওনা দিলে পথে সেই 4 জন মহিলা আবারও দাঁড়ায় এবং তাকে আগের দিনের মতোই পুনরায় একই কথা বলা শুরু করে। তারা ডেভিডকে জানায়, আপনি যদি আমাদের বাড়িতে না আসেন তাহলে আমরাই আপনার বাড়িতে যেতে পারবো। আমরা শুধুমাত্র আপনাকে একটু সাহায্য করতে চাই। 4 জন মহিলা তারা চলে যাচ্ছিল। পেছন থেকে ডেভিড ডাক দিয়ে বলে, আচ্ছা, আপনারা যদি আমার বাড়িতে আসেন তাহলে আমার বাড়ির অ্যাড্রেস প্রয়োজন হবে না? এর উত্তরে জানায় তাদেরকে অ্যাড্রেস দেওয়া লাগবে না, কেননা তারা তার বাড়ির ঠিকানা জানে। বিষয়টা ডেভিডকে অনেক ভাবায়। বাড়িতে পৌঁছে ডেভিড সব সময়ের মতোই তার মেয়ের কথা ভাবছে। তবে আশ্চর্যের বিষয়, বাড়িতে পৌঁছিয়ে হঠাৎ করে গেটে কড়া নড়ার শব্দ। গেট খুলতেই সেই 4 মহিলাকে সে দেখতে পায়। যেভাবে এরা এসেছে দেখে কোনোভাবেই স্বাভাবিক মনে হচ্ছিল না। মনে হচ্ছিল এরা জাদুর মাধ্যমে এখানে চলে এসেছে, কেননা তাদের চারিপাশে প্রচণ্ড ধোঁয়া ছিল। ঘরে পৌঁছেই তারা 4 জন বাড়িতে কিছু অনুভব করতে পারে। বাড়ির ভেতরে প্রচণ্ড চিৎকার শুনতে পাচ্ছে তারা। তবে ডেভিড কোনো কিছুই শুনতে পাচ্ছে না। একজনের সেখানে নজর কাড়ে টেবিলের উপর থাকা মাসার ডায়েরির ওপর। ডেভিড তাদেরকে থামাতে গেলে বাড়িতে এসে হঠাৎ উপস্থিত হয় তার স্ত্রী ম্যাশেল। সে জানায় বাড়িতে থাকা কিছু জিনিস সে নিতে এসেছে। ম্যাশেল সে 4 জন মহিলাকে দেখে উল্টাপাল্টা ভেবে নেয় এবং সেখান থেকে চলে যেতেই লাগছিল। বাইরে গিয়ে ডেভিড তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তবে ম্যাশেল তার কথায় বিশ্বাস করে না এবং তাকে নিজের প্রতি খেয়াল রাখার কথা জানিয়েই সেখান থেকে সে বিদায় নিয়ে চলে যায়। তবে এই 4 জন মহিলা কে বা কারা, এদের রহস্য একটু পরেই উন্মোচন হবে। ডেভিড তার ঘরে ফিরে আসলে 4 জন মহিলা তাকে জানায় ডেভিডকে তাদের বাড়িতে যেতেই হবে। তাদের বাড়িতেই একমাত্র মাসার আত্মার সাথে কন্ট্যাক্ট করতে পারবে এবং তারা জানায় মাসা তার সাথে কথা বলতে চায়। সে কোন কোন সমস্যার মধ্যে এতদিন যাবৎ ভুগছিল। তবুও ডেভিড তাদের সাথে যেতে চায় না। তবে মাসার ব্যাপারে আরেকটু বলার পর ডেভিড যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারা জানায় মাসার সাথে যোগাযোগ করতে চাইলে সেই ডায়েরিটা এবং তার পরিহিত কোনো কাপড় লাগবে। তবে সে জানায় তাদের বাড়িতে যে যাবে অ্যাড্রেস কোথায় পাবে। এর উত্তরে রহস্যময়ভাবে তারা তাকে উত্তর দেয়, আপনি যখন প্রস্তুত থাকবেন তখন আমাদের বাড়িতে এসেই পৌঁছাবেন। এই কথা বলে সেখান থেকে তারা সবাই চলে যায়। তারা চলে যাওয়ার পর ডেভিড অনেকটা ফ্রাস্ট্রেট হয়ে যায়। জেদের বসে মাসার সম্পূর্ণ ডায়েরি সে ছিঁড়ে ফেলে। চোখ লেগে গেলে সে আবারও একই স্বপ্ন দেখতে পায়। মাসা তার দিকে এসে আবারও অনেক জোরে চিৎকার দিয়ে বসে। এই দেখে আবারও তার ঘুম ভেঙে যায়। জাগ্রত হওয়ার পরেও মাসার রুম থেকে আবারও চিৎকারের শব্দ শোনা যায়। আবারও শুরু হয় তার কনিষ্ঠ আঙুলের ব্যথা। মাসার রুমটা চেক করতে গেলে সেখানে মাসা তার কাপড় চেঞ্জ করছিল। ডেভিড তা উকি দিয়ে দেখতে গেলে হঠাৎ মাসা তার দিকে উকি দিয়ে বসে। এই ভয়ে সে আবারও ঘুম থেকে জাগ্রত হয় এবং এটা বরং আর কিছুই নয়, এটা স্বপ্নের ভেতরই আরেক স্বপ্ন দেখছিল। পরের দিন সকালবেলা অফিসে গেলে সেখানেও সে মাসার ঘটনা নিয়ে চিন্তা করছে। হঠাৎ নজর যায় অফিসের নিচে। দেখা যায় 3 জন লাল আলখেল্লা পরা মানুষ।
তবে ঠিকমতো তাদের চেহারা দেখা যাচ্ছে না। সেই মুহূর্তে কেসি তাকে কল করে এবং তাকে জানায় যেদিন থেকে সে তার সাথে দেখা করে গিয়েছে তারপর থেকেই সে মাসাকে নিয়ে উদ্ভট স্বপ্ন দেখছে। তাছাড়া সে আরও জানায় ডিপ্রেশনে ভোগাকালীন সময়ে মাসা একটা সেলফ হেল্প নামে একটা গ্রুপের সাথে যুক্ত ছিল। কল কাট করার পর কেসি যখন হল রুমে গিয়ে পৌঁছায় সেখানেও সেই লাল লাল খেলা পরা তিনজন একই ব্যক্তিকে সে দেখতে পায়, যেমনটা ডেভিড দেখেছিল তার অফিসের বাইরে। ডেভিড বাসায় ফিরে আসলে হঠাৎ করে তার নজর গিয়ে পড়ে উইজা বোর্ডের মধ্যে। সেটানিক সিম্বলের ওপর লাল লাইট ভেসে উঠেছে। তখনই হঠাৎ করে সেখানে সেই চারজন মহিলার থেকে একজন এসে উপস্থিত হয় এবং এরা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায়। ডেভিডকে বলা হয় সেই উইজা বোর্ডের প্ল্যানশেট ওঠাতে। কাজটা করার পরে হঠাৎ ডেভিড তাদের আস্তানায় গিয়ে পৌঁছায়। দেখা যায় বাকি তিনজনের একই অবস্থা, তাদের মাথায় বিভিন্ন সেটানিক সিম্বল। সেই চারজন মহিলার উদ্দেশ্য হচ্ছে মাসাকে কনসিয়াস ওয়ার্ল্ডে ফিরিয়ে আনা এবং তারা ডেভিডের কাছ থেকে সেই জিনিসগুলো চেয়ে নেয় যেটা কিনা তাকে আনতে বলা হয়েছিল, মাসার ডায়েরি এবং তার কাপড়ের একটা অংশ। অদ্ভুত বিষয় হচ্ছে ডেভিড তার মেয়ের ডায়েরি এবং আন্ডারওয়্যার নিয়ে আসে। এত সমস্ত কাপড় রেখে কেনই বা সে এগুলো নিয়ে আসবে? জিনিসগুলো পাওয়ার পর তারা রিচুয়াল শুরু করে এবং সূর্য দেবতার কাছে প্রার্থনা করতে থাকে মাসাকে এই পৃথিবীতে ফিরিয়ে আনতে। মন্ত্রপাঠের এক পর্যায়ে হঠাৎ তারা চারজনই মাসার ছোট ছোট স্মৃতি তাদের চোখে ভেসে উঠছিল, তবে এরা তা নিতে পারছিল না। মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয় এবং সেখানে এরা অনেক ভয়ানকভাবে চিৎকার শুরু করে। এক পর্যায়ে তারা চারজন অজ্ঞান হয়ে যায়। ডেভিড শত ডাকার পরেও তারা যখন উঠছিল না, ডায়েরিতে হাত দিতে গেলে আশ্চর্যজনকভাবে সেটা একটা ফটোতে রূপান্তর হয়। তবে এটা সেই ফটোটা যেটা কিনা এর আগে মাসার ডায়েরি থেকে পেয়েছিল, কিন্তু এবার মাসার সাথে যে চারজন মহিলা ছিল তাদের ফেস একেবারে দেখা যাচ্ছিল। আশ্চর্যের বিষয়, ফটোতে থাকা এই চারজন আর কেউই নয়, বরং তার সামনেই এরা বসে আছে। এই ঘটনা দেখার পর ইমিডিয়েটলি সে বাড়িতে গিয়ে পৌঁছায় এবং ভয়ে তার এক্স ওয়াইফ ম্যাশেলকে বাড়িতে ডেকে আনে। কারণ কিছুক্ষণ আগে তার সাথে যা ঘটে গেছে এটা কি তার সাথে সত্যই ঘটলো নাকি তারই একটা চোখের ভ্রম ছিল, সে কোনো কিছুই বিশ্বাস করতে পারছে না। ডেভিড এখন মিশেলকে উইজা বোর্ডের ব্যাপারে সমস্ত তথ্য জানায়। আসলে কেনই বা সে এই উইজা বোর্ডটা নিয়ে এসেছিল। তবে এসব জানতে পেরে মিশেল অনেকটাই শকড। তার কাছে মনে হয় ডেভিড তার মেয়েকে হারিয়ে মানসিক রোগে ভুগছে। এর ফলে তাকে সহানুভূতি দেখাতে গেলে ডেভিড তাকে কিস করতে চায়, কিন্তু তৎক্ষণাৎ সেখান থেকে সে সরে যায়। এর কারণ হচ্ছে সে ডেভিডকে সাপোর্ট করতে চায়, কিন্তু তবে তার সাথে আর থাকতে চায় না। সেখান থেকে মিশেল চলে যায়। এরপর এক ধ্যানে চিন্তা করতে করতে ডেভিড ঘুমিয়ে পড়ে। স্বপ্নে দেখতে পায় মিশেল এবং তার মেয়ে সোফায় বসে আছে এবং অদ্ভুত ভঙ্গিতে তার দিকে তাকিয়ে হাসছে। পাশে থাকা মাসা তার মায়ের কানে কানে কি যেন বলল। কথাগুলো শোনা মাত্রই মিশেলের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায় এবং সে এক চিৎকার দিয়ে ওঠে। তবে ডেভিডের এখনো ঘুম ভাঙেনি। আবারও আরেক স্বপ্ন দেখতে পায়, যেখানে তার হাতের আঙুল সুতোয় বাঁধা। সুতোটা মাসার রুম অবধি গিয়ে পৌঁছায়। হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছায় বাথটাবে। সেদিন কাজ থেকে ফিরে এসে তার মেয়েকে যেভাবে পড়ে থাকতে দেখেছিল একই দশায় পড়ে আছে। মাসা তাকে জানায় তার ডায়েরিটা নিয়ে আসতে, তবে ডেভিড এখনো কিছুই বুঝতে পারেনি। বিরক্ত হয়ে মাসা তার বাবার উপর চিৎকার করতেই ডেভিডের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে বাইরে জানালা চেক করতে গেলে সে দেখতে পায় সেই লাল আলখেলা পরা তিনজন তার ঘরের বাইরে দাঁড়িয়ে আছে। তবে এতটুকু বোঝা যায় এরা কোনো এক কাল্টের সদস্য। রাতে ঘুম না হওয়ায় পরের দিন সকালে অফিসে গিয়ে লাইট বন্ধ করে কাজ করছে। ডেভিডের বস এসে তাকে জানায় বাইরে চারজন অদ্ভুত মহিলা এসে তোমার ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তোমার রুমের লাইট বন্ধ থাকায় আমি ভেবেছি তুমি অফিসে নেই, তাই তাদের বলে দিয়েছি আজ তুমি অফিসে আসোনি। তবে ডেভিড বুঝতে পারে এই চারজন কারা। তড়িঘড়ি করে বাইরে গেলে দেখতে পায় তারা সেখানে নেই। তাছাড়া সেদিন ডেভিড তার স্ত্রীকে কল করেছিল এবং তার স্ত্রীকে সে জানিয়েছিল তাদের মধ্যকার সম্পর্ক আগের মতো করতে চায়। মিশেল এটা জানতো তার স্বামী তাকে অনেক ভালোবাসে, কিন্তু তাছাড়া সে এটাও মানে মাসা একমাত্র ডেভিডের কারণেই হয়তোবা সুইসাইড করেছে। পরবর্তীতে ডেভিড সেই গ্রিফ রিলিফ গ্রুপে গিয়ে পৌঁছায়। তবে সেদিন সেখানে গিয়ে পৌঁছতে রাত হয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয়, সেখানে গিয়ে পৌঁছে ডেভিড তার মেয়ের ডায়েরি এবং তার কাপড়ের একটা অংশ নিয়ে সেই চারজন মহিলার মতো রিচুয়াল শুরু করে।
শুরু হয় মোমবাতি নিয়ে সেই একই মন্ত্রপাঠ, তবে তার সাথেও একই ঘটনা ঘটে। ডেভিডের সেখানে প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়, তবে এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেলে হঠাৎ তার ঘুম ভাঙে, শুনতে পায় মাসার গলার আওয়াজ। বাহিরের দরজা খুললেই মাসাকে সে দেখতে পায়। মাসা বলে সে আসমান থেকে পড়েছে এবং হাঁটতে হাঁটতে এখানে এসে পৌঁছিয়েছে। তাকে দেখার পর ডেভিড কোনো কথাই বলে না, বরং মাসার শরীরে ময়লা লেগে থাকায় ভেতরে নিয়ে গিয়ে তাকে ফ্রেশ হতে বলে। তবে আশ্চর্যের বিষয়, মাসা যখন কাপড় চেঞ্জ করছিল ডেভিড তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। ফ্রেশ হয়ে মাসা বেরিয়ে আসলে ডেভিড জানায় তার মায়ের কাছে তাকে নিয়ে যাবে, তবে মাসা এতে রাজি হয় না। অন্যদিকে অ্যাপার্টমেন্টের বাইরে সেই রেড হুডেড কাল্ট সদস্যকে দেখা যায়। মাসাকে কিচেনে বসিয়ে ডেভিড তার মেয়ের জন্য একটা জ্যাম ব্রেড মেক করছে। তবে কথায় কথায় সে জানায় মাসা মরে যাওয়ার পর তার জিনিসপত্রতে সে হাত দিয়েছে। এই কথা শোনার পর মাসা কিছুটা অদ্ভুত আচরণ শুরু করে এবং বারবার তার মা মিশেলের কথা জিজ্ঞাসা করছিল। তাই ডেভিড একটু সাইডে গিয়ে মিশেলকে কল করে। মিশেলকে ইমিডিয়েটলি এখানে আসার জন্য বলে এবং তাকে জানায় মাসা জীবিত হয়ে গেছে। এই কথা শুনে মিশেলের বিশ্বাস হচ্ছে না। তবে হঠাৎ করে মিশেল অদ্ভুতভাবে ডেমনিক কণ্ঠে হাসা শুরু করে। অন্যদিকে রেড হুডের সেই কাল্টের সদস্যরা আস্তে আস্তে বিল্ডিংয়ের ভেতরে ঢোকা শুরু করে। ডেভিড রুমে গিয়ে পৌঁছালে মাসা তাকে জিজ্ঞাসা করে, তোমার মেয়ে মাসা কি অনেক ভালো মেয়ে ছিল নাকি একটু দুষ্টু প্রকৃতির? এর উত্তরে ডেভিড জানায় তার মেয়ে অনেক ভালো ছিল। আবারও তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ভালো পিতা ছিলে? ডেভিড কিছুটা থমকে গিয়ে একটু পর জানায় সে ভালো পিতা ছিল। এবার কিছুটা নিশ্চুপ হয়ে মাসা জানে সে যদি ভালো পিতা হয়ে থাকতো এবং সে মাসার ভালো যত্ন নিয়ে থাকতো তাহলে মাসা কেন আত্মহত্যা করলো? তবে ডেভিড এসবের কোনো প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিল না। একটু আনকমফোর্টেবল ফিল করায় সে মাসাকে নিয়ে বাইরে চলে যেতে লাগছিল। তবে মাসার আচরণে কিছুটা পরিবর্তন দেখা যায়। শুরু থেকেই ডেভিডের আচরণে কিছুটা খটকা ছিল। এখানে আসল কারণ হচ্ছে তার নিজের মেয়ে মাসাকে শুরু থেকেই সেক্সুয়ালি অ্যাসল্ট করত। ডেভিড মানুষ নয় বরং মানুষরূপী জানোয়ারের থেকেও অথম। এই বিষয়গুলোই মাসা মেনে নিতে পারছিল না এবং প্রতিনিয়তই ডিপ্রেশনে ভুগত। এমনকি চাইলেও সে কারো কাছেই প্রকাশ করতে পারবে না যে তার বাবা এমন একজন দুশ্চরিত্র লম্পট। তবে মুভির শুরু থেকে আমাদেরকে ইন্ডিকেশন দেওয়া হচ্ছিল যে ডেভিড কোনো মতেই একজন ভালো পিতা ছিল না। এক্সাম্পল হিসেবে মাসার রুমে অনেক কাপড় চোপড় ছিল, তবে সব কিছুই বাদ রেখে কেনই বা সে তার আন্ডার গার্মেন্টসগুলো তুলে নিয়েছিল। তাছাড়া ডেভিডের স্বপ্নে মাসা তার মায়ের কানে কানে কিছু একটা বলার পর মিশেলের ফেসিয়াল এক্সপ্রেশন একেবারে পরিবর্তন হয়ে যায়। একটু আগেও যখন সে ড্রেস চেঞ্জ করছিল তখন ডেভিড তার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছিল, যেটা কিনা সাধারণ কোনো বাবা কখনোই করতে পারে না। এখন বর্তমানে ডেভিড এইসব বিষয়গুলো একেবারেই এগ্রি করতে পারছিল না, তাই মাসাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যেতেই লাগছিল। তবে সেই রেড হুডেড কাল্টের সদস্যরা দরজার সামনে দাঁড়িয়ে আছে। ডেভিডের মনে এখনো অবধি প্রশ্ন, এরা কেনই বা তাকে ফলো করছে। এই সুযোগে মাসা তার থেকে হাত ছাড়িয়ে সে জানায় তার সাথে সে গেম খেলতে চায়। এই বলে সেখান থেকে দৌড়ে ভেতরে প্রবেশ করে। মাসা ডেভিডকে চিৎকার করে করে তাকে খুঁজতে বলছে। ডেভিড যখন পাগলের মতো মাসাকে খুঁজছিল হঠাৎ ডেভিডের মাথায় সে একটা কাচের বোতল ছুঁড়ে মারে এবং আবারও সেখান থেকে সে পালিয়ে যায়। বিষয়গুলো আর সহ্য করতে না পেরে বাইরে গিয়ে সে দাঁড়ায়। তার সামনে সেই রেড হুডেড মানুষগুলো দাঁড়িয়ে। ডেভিড তাদের চেহারা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। আসলে এরা কেউই মানুষ নয় বরং ডিমন। এবং এখানে জানা যায় ডেভিড সেই রিচুয়াল করার পর অন্য এক ডাইমেনশনে চলে এসেছে। এখন ভয় পেয়ে ডেভিড আবারও ভেতরের দিকে চলে যায়। মাসাকে অনেক ডাকাডাকি করেও তাকে খুঁজে পাচ্ছে না সে। এক পর্যায়ে মাসা নিজেই ডেভিডকে ধাওয়া করতে শুরু করে। মাসার হাতে ধারালো এক চাকু। সে ডেভিডকে একেবারের জন্য মেরে ফেলতে চায়, যেন পরবর্তীতে সে কোনো মেয়ের দিকে কুদৃষ্টিতে না তাকাতে পারে। এক পর্যায়ে মাসা ডেভিডকে ছুরি দিয়ে আঘাত করে। তাদের মাঝে সেখানে প্রচণ্ড ধস্তাধস্তি হয়। ডেভিড তাকে জোরে এক ঘুষি দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর দেখা যায় মাসার আসল রূপ। এক ঝলকে হঠাৎ ডেভিডের ঘাড়ে এসে সে কামড় দেয়। আসলে এই মেয়ে মাসা নয়, এ এক অন্য জগতের অতিপ্রাকৃত শক্তি। ডেভিড সুযোগ পেলেই হঠাৎ করে তার হাত থেকে চাকুটা ছিনিয়ে তাকে স্ট্যাব করে।
এর ফলে সেই অবয়ব নিশ্চল হয়ে পড়ে। সেখান থেকে বাইরে বেরোতে গেলে তার সামনে সেই একই ব্যক্তিগুলো এসে হাজির হয়। তবে ডেভিডের সামনে সেই 4 জন মহিলা উপস্থিত। এই 4 জন মহিলা কোনো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক চর্চাকারী ডাইনি। ডেভিডকে সেখানে এক নির্দিষ্ট জায়গায় শোয়ানো হয়। তখনই এক উলঙ্গ মহিলা ডেভিডের উপরে এসে বসে পড়ে। ডেভিডের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছিল, কেননা দাঁত দিয়ে তার পেট চিরে অনেক বড় এক গর্ত তৈরি করে সেই মহিলা, এবং ডেভিডের পেট থেকে বের হয় মাশা। পাশ থেকে এসে এক মহিলা তাদেরই মতো এক হেডব্যান্ড মাশাকে পরিয়ে দেয়। মাশার শেষ বাক্য ছিল, আই ফেল ফ্রম দ্য স্কাই। তার সাথেই কনজিউরিং দি কাল্ট মুভিটা এখানেই শেষ হয়। এখন ডিসকাস করা যাক এই মুভির এন্ডিং সম্পর্কে। ঘটনা হচ্ছে, ডেভিড ছিল একজন দুশ্চরিত্র লোক, যে কিনা নিজের মেয়েকেই সেক্সুয়ালি অ্যাসল্ট করত। মাশা এই ঘটনার শিকার হয়ে ডিপ্রেশনে ভুগতে শুরু করে। চাইলেও কারো কাছে সে এই কথাগুলো প্রকাশ করতে পারত না। এর ফলে সে জড়িয়ে পড়ে এক কাল্টের সাথে, যেখানে তার সাথে পরিচয় হয় এই 4 জন মহিলার। ডাইনিদের প্রয়োজন বলিদান। মাশার সাথে তাদের চুক্তি হয় তার বাবাকে যথাযথ শাস্তি দিবে। এই জন্য মাশা সেটানের কাছে নিজেকে উৎসর্গ করে। ঠিক 4 জন মহিলা এই কারণেই ডেভিডের লাইফে বারবার ইন্টারফেয়ার করছিল। তবে ঘটনা শুরু হয় ডেভিড যেদিন প্রথমবার উইজা বোর্ড ধরেছিল। সেদিন সেই 4 মহিলার রিচুয়ালের পর থেকেই সে আর পৃথিবীতে ছিল না। ডেভিডের আত্মা নরকেও নয়, বরং পৃথিবীতেও নয়, তার আত্মা ছিল অন্য এক জগতে। ডাইনিদের সাথে চুক্তি ছিল মাশাকে পুনরুজ্জীবিত করা, এবং তারা সেই কাজটা সফলভাবে করতে সক্ষম হয়েছে, কেননা রিচুয়ালের মাধ্যমে মাশাকে ডেভিডের পেট থেকে পুনর্জন্ম করায়। এত সব ঘটনা ডেভিডের সাথে বাস্তবে ঘটছিল না, বরং এই ঘটনা ঘটছিল ডেভিডের আত্মার সাথে। ডাইনিরা ডেভিডের আত্মাকে উৎসর্গ করে মাশার আত্মাকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়েছে, এবং এখন থেকে ডেভিডের শরীরের ভেতর থাকবে মাশার আত্মা। এই ছিল কনজিউরিং দি কাল্ট মুভির ঘটনা। তাছাড়া ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওতে লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। চ্যানেলটা চেক আউট করার অনুরোধ রইল, এবং দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো এক ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই।